আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবারের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় নির্বাচনের সভায় তিনি কথা বলেন। এ সময় নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক চেষ্টা করছে অভিযোগ করে দেশের মানুষ এবার ভোট দিবে বলেও জানান তিনি। আর দলের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমাও চান দলের মহাসচিব। এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। আমি মির্জা আলমগীর আপনাদের সামনে জানালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। আমার কিছু চুয়াপুয়া আছে, ছেলেপেলেরা তো জানেনি, ওরা একটু কথা বলে বেশি, জোরাজোরি করে বেশি। ওদের কারো ব্যবহারে যদি আপনার কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দিবেন। এদিকে দীর্ঘ ২১ বছর পর আগামীকাল খুলনা অঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে খুলনা নগরীকে সাজানো হচ্ছে নতুন রূপে। এদিন খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান। তাকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল, গণসংযোগে ব্যস্ত তারা। এই সফরে তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। আর জনসভায় প্রায় 10 লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা করছেন তারা। এই সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনের একটা উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই 3 অঞ্চলের এমপিরা এখানে থাকবেন। আমরা 10 লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাব। এখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। 4 ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুরের পৌর পার্কে নির্বাচনী প্রচারের জনসভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী শাসনের কবর রচনার পর কোনো নিরীহ মানুষকে মামলার নামে ভোগান্তি করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতকে বিতর্কিত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। এর পিছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন থাকারও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জামায়াতের নারী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব। টুইটার অ্যাকাউন্ট সহ আমির জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। ঠাকুরগড় একে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে
বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। জামায়াতের আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করার দেশব্যাপী যে আলোচনা চলছে তা সঠিক হলে সেটি পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্ন তোলেন, 9 ঘন্টা আগে দেয়া নারী বিদ্বেষী পোস্ট দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর অ্যাকাউন্ট হ্যাকের যে দাবি করা হয়েছে তা কতটা বিশ্বাসযোগ্য? বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনির। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, বাংলার মানুষ আর ওই ইনসাফ দেখতে চায় না। গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। যে জামাতের আমির তো বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। 11তম দিনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় দিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, ভোট কিনে নির্বাচনে জয়ী হতে চায় একটি গোষ্ঠী। তাদের অপতৎপরতা রুখে দিতে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা 4-এর 11 দলীয় জোট প্রার্থী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন 24-এর গণ অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগাতে 11 দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, যারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে যাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যারা এনআইডি নাম্বার নিয়ে গতকালকেও আমি শুনেছি যে গতকালকেও তালতলা বস্তিতে আপনার এনআইডি নাম্বার এবং ছবি নেওয়া হয়েছে, যেটা 2024-এর সর্বস্তরের মানুষের একটা আকুতি ছিল। যেই আহ্বানে তারা মাঠে ময়দানে নেমেছিল, তাদের জীবন দিয়েছিল, সেই ন্যায় বিচার এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ এটা প্রতিষ্ঠার জন্য, এটা নেতৃত্ব দেওয়ার জন্য এদেশের মানুষ মনে করছে যে জামাত ইসলামীর বিকল্প আর কেউ নেই। দর্শক, রাজধানীর প্রচারণার খবর জানাতে ঢাকা 8 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গণসংযোগে প্রার্থী এবং ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তারা কোন কোন বিষয় নিয়ে আসলে বেশি কথা বলছেন, গুরুত্ব দিচ্ছেন, জানাবেন। সাদি, আসলে পুরো দমে জমে উঠেছে রাজধানীর প্রচারণা। প্রতিটি আসনেই প্রার্থীরা তাদের যে ভোটার রয়েছেন পুরো আসনটিকে আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন, প্রতিটি ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা এখন রয়েছি ঢাকা 8 নম্বর সংসদীয় আসনে, যেখানে মির্জা আব্বাস তিনি নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার পরে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, কিছু কথা বলেছেন। সেখানে মুসল্লিদের সঙ্গে নামাজ পড়ে বের হয়ে তিনি এই এলাকাটিতে গণসংযোগ করবেন। এর আগেও কিন্তু তিনি যখন সকালের প্রথম ভাগে তিনি যখন এসেছেন তখন কথা বলেছেন, তখন তিনি তার যে
প্রতিপক্ষ প্রার্থী রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি, তার বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি আসলে বলেছেন যে আগে যখন সংসদ নির্বাচন হতো প্রতিটি প্রার্থী তাদের বিপক্ষ প্রার্থীকে সম্মান জানিয়ে কথা বলতো, কিন্তু এখন আসলে সেই বিষয়টি নেই, যার ফলে কিন্তু সেই ধরনের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটি নষ্ট হচ্ছে। আমরা দেখছি যে আসলে মির্জা আব্বাস তিনি নামাজ পড়ে বের হয়েছেন এবং নামাজ পড়ে বের হওয়ার পরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। প্রতিটি মানুষ চাচ্ছেন যে আসলে প্রার্থীদের সঙ্গে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো জানানোর জন্য এবং সেই সমস্যার সমাধানের জন্য কিছুটা চেষ্টা করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে পুরো দমেই জমে উঠেছে ঢাকা প্রতিটি আসনের নির্বাচনী প্রচার প্রচারণা এবং পরবর্তীতে সংবাদের মাধ্যমে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। সাদি, এই ছিল ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাকিব। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাজমুল, বিএনপির সাথে সিইসির বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাদিয়া, বিএনপির সঙ্গে প্রায় 2 ঘন্টা হতে চলল, এখনও প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকটি হচ্ছে। তো এই মাত্র বৈঠকটি শেষ হয়েছে। আপনারা দেখছেন আমার পেছনেই প্রধান নির্বাচন কমিশনার এর যেই ফটক রয়েছে, তার যে রূপ, সেই কক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দলের যে সদস্য, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও বের হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন বিএনপির আরেক শীর্ষ নেতা ইসমাইল জবিউল্লাহ। তো মোট 5 সদস্যের প্রতিনিধি দল, তারা দুপুর 12টার আগে তারা নির্বাচন কমিশনে এসেছিলেন এবং এখন ঠিক 2টা বাজে। তো 2টা বাজে তারা এই বৈঠকটি শেষ করে তারা বের হয়েছেন। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি বিএনপির পক্ষ থেকে যে ঠিক কী কারণে তারা এসেছেন, তবে ধারণা করা হচ্ছে যেহেতু 12ই ফেব্রুয়ারি ভোটের আর খুব একটা বেশি সময় নেই, তো তারা ভোটের সার্বিক বিষয় নিয়েই তারা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তো এখন তারা বের হয়েছেন, বের হয়েই তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন ব্রিফিং করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি কিন্তু এখন ব্রিফিং করবেন, ব্রিফিং করে জানাবেন যে তারা ঠিক কী কারণে তারা নির্বাচন কমিশনে এসেছেন। তারা প্রায়ই বিরতি দিয়ে তারা নির্বাচন কমিশনে আসছেন এবং এর আগেও আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট ইস্যুতে তারা এসেছেন। সেই বিষয়টিও তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে সেই বিষয়টি সুরাহা করেছেন। তো এখন বিএনপির যে তারা এখন ব্রিফ করলে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো যে তারা ঠিক কোন কারণে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এদিকে ভোট সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে খুব খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তারা তাদের প্রস্তুতি তুলে ধরেন। যদি কেউ তার পছন্দ অপছন্দের মধ্যে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। দয়া করে সবাইকে সতর্ক করে দেবেন। যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি বললাম, আপনাদের অধীনস্থ যারা কাজ করবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, সবাইকে যে কোনো অবস্থাতে যেন কোনো পক্ষপাত দুষ্টতায় আমরা দুষ্ট না হই। অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচনের আগে টার্গেট কিলিং বাড়ার শঙ্কা রয়েছে। অপরাধ বিশেষজ্ঞ বলছেন, গডফাদারদের সাথে অপরাধ নিয়ন্ত্রকদের কারো টাকার ভাগ বাটোয়ারার সম্পর্ক থাকায় মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে এই অভিযানে প্রতিদিনই অপরাধীরা ধরা পড়ছে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধারেও।
মেহেদি হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। তারাই ধরা পড়বে, ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এই অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে নিষিদ্ধ দলের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। অপরাধ বিজ্ঞানীর মতে এসব অভিযানে চুনোপুটি ধরা পড়লেও সমাজের উঁচুতে থাকা মূল হোতারা ধরা পড়ছে না, আর গডফাদাররা ধরা না পড়লে অপরাধ বন্ধ হবে না। যে এখনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশ উদ্ধারের বাইরে আছে। সীমান্ত হয়ে অস্ত্র এবং মানুষ দুইটাই ক্রুশিং হয়েছে। এই টার্গেট কিলিং সহ আরও নানা ধরনের ভয়াবহ অপরাধের শঙ্কা এবং সেটা নানাভাবে সেটা দৃশ্যমান হবে। মূল যারা পৃষ্ঠপোষক অথবা সুবিধাভোগী এদেরকে আইনের আওতায় আনতে না পারলে আজকে আপনি যাকে ধরছেন এরকম আরও অসংখ্য অপরাধী ওই সুবিধাভোগীর কাছে আছে বা তারা তৈরি করতে পারেন। দুইটা বিষয়, এক অপরাধ অর্থনীতি নিয়ন্ত্রণ করেন বা অপরাধের সুবিধাভোগী যারা, তাদের সাথে অপরাধ যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কারো সাথে তাদের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো যে অপরাধ অর্থনীতির ভাগবাটোয়ারার সম্পর্ক, এবং এই পৃষ্ঠপোষকদের অধিকাংশই রাজনৈতিকভাবে সক্রিয়। এই দুই শক্তির কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত অভিযানে নানা কৌশলে ধরা হচ্ছে অপরাধীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখার উদ্দেশ্যে যে চলমান অভিযান সেটা অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় নিয়মিতই এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর বাইরেও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ বিজ্ঞানীর মতে অনেক প্রার্থীও নির্বাচনে অপরাধীদের ব্যবহার করেন। অপরাধ দমনের ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডেভিল হান্ট সঠিকভাবে পরিচালনা হওয়া উচিত। নির্বাচন আসলে প্রচারণা কিংবা নির্বাচনী পরিবেশকে নিজের অনুকূলে রাখা, জয় নিশ্চিত করার জন্য অনেক প্রার্থী আছেন যে তিনি অপরাধীদের সাথে তার একটা সখ্যতা তৈরি হয় এবং কিংবা এদেরকে তিনি মাঠে নামান। অপারেশনগুলো বা অভিযানগুলো যেভাবে পরিচালিত হওয়ার কথা বা প্রয়োজন বাস্তবতার নিরিখে সেই জায়গাতে কিছু ঘাটতি থেকে যাচ্ছে। তথ্য বা যোগসূত্র পেলে গডফাদারদেরও ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। যেসব ঘটনা ঘটেছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এআর বাদল, আরটিভি, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো 8 ঘন্টার কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এতে বন্দরে অপারেশনাল কাজ স্থবির হয়ে পড়েছে। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা 4 বন্দর কর্মীকে গতকাল পানগাঁও বদলি করে আজ থেকে সেখানে যোগ দেওয়ার আদেশ দেওয়া হলেও তারা সেখানে যোগ দেননি। এ বিষয়ে আরও জানতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি চলছে, তো এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন আর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আমরা কিছুক্ষণ আগে বন্দর পরিচালকের বক্তব্য পেয়েছিলাম এবং তিনি কিন্তু বলেছেন আসলে গুজবে কান না দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করছেন ভিতরে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। তবে আমরা ভিতর থেকে আসলে যারা বের হচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা শুধু বললো যে জাহাজ থেকে কন্টেইনারটা উঠানামা করছে, বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ রেখেছেন। কোনো পণ্য নিয়ে কিন্তু এখনো কোনো ট্রাক কিংবা কন্টেইনার কাভার ভ্যান কিন্তু বের হয়নি। সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন যারা এখানকার কর্মচারী রয়েছেন তারা। তবে গতকাল কিন্তু 4 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ 180 জনের একটা তালিকা তৈরি করেছেন যারা কিন্তু আসলে এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে এবং এই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত তাদের মধ্যে তাদের 180 জনের তালিকা তৈরি করছে এবং এই 180 জনের বিরুদ্ধে কিন্তু আসলে কোনো না কোনোভাবে তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। আমরা একজন সিএনএফের সাথে কথা বলবো আসলে এজেন্টের সাথে কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন।
আমরা এই বিষয়টি একটু ছোট্ট করে একটু জানবো। জি আরটিভিকে ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করে আনতেছে, এই যে ড্যামারিজগুলো কন্টেনারগুলো প্রতিদিন ড্যামারিজ স্টুডেন্ট চার্জ খাবে, হ্যাঁ $10 থেকে শুরু করে আপ টু $96 পর্যন্ত এই ড্যামারিজগুলো খেয়ে দিবে। আমাদের গার্মেন্টস সেক্টর তো বন্ধ হয়ে যাবার উপক্রম চলতেছে। আমরা এগুলো থেকে মানে পরিত্রাণ চাই। জাতীয় নির্বাচনের আগে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়। জানুয়ারি মাসের প্রথম 28 দিনে প্রায় $300 প্রবাসী আয় এসেছে বলে তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। এ বিষয়ে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দেশে 2 ঈদের আগে প্রবাসী আয়ের এমন প্রবাহ বাড়ে। এখন মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী খরচ মেটানোর জন্য প্রবাসী আয় আসছে বলে মনে করছেন তারা। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, সেসব দেশে অনেক প্রার্থীর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে। নির্বাচনের আগ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন এই ব্যাংক কর্মকর্তারা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।